রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি পিঙ্কি আজকে আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি গো। আমি আসাম হোজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ, যে একদম সিম্পল থাকে, সিম্পলভাবে চলাফেরা করে, ঠিক সেইভাবেই তোমাদের সামনে এনে রাখে। আর তোমরা সেটাকেই অনেক অনেক পরিমাণ ভালোবাসা দাও। তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দিনটা ছিল মঙ্গলবার, সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত আশিবাসি কাজকর্মগুলো শেষ করে নিলাম। আর আজকে জানো তো ডুগ্গু সোনার একদম শরীরটা ভালো নেই। ওই যে দেখো কয়দিন যে জার্নিং করা হয়েছে, আর হাওয়া বাতাস যেহেতু প্রচুর পরিমাণে লেগে গেছে, তো ওই যে ঠান্ডা লেগে গেল, দেখা গেল শরীরটা একটু গরম গরম আর নন স্টপ হ্যাঁচি মেরেই যাচ্ছে। আর এদিকে তো নাকে দিয়ে জল পড়তেই আছে আর কি। শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই, তার জন্য আজকে আর স্কুলে পাঠাতে পারলাম না। এমনিতে তো কয়েকটা দিন স্কুল বন্ধ হয়েইছে, আর আজকেও দেখো স্কুলে পাঠাতে পারলাম না। মাত্র মাঝে একটা দিনে স্কুলে যেতে পারলো, মানে কিছু করার আর উপায় নেই। তো যাই হোক, এদিকে ডুগ্গু সোনা যেহেতু একটু জ্বরের মুখ, সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা আমাকে আজকে একটা কিছু ভালো বানিয়ে দাও না। আবার বলছে রুটি খাবো না। এমনিতে তো রুটি বেশি বানানো হয় আমাদের ঘরে, অন্য কিছু খুব কম বানানো হয়। তো মা যেহেতু কয়েকদিন আমাদের ঘরে ছিল না, তখন ওই যে চাউল আর চানা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মাকে এইভাবে রুটি বানিয়ে দিতাম, তো অল্প কিছু রয়ে গেল বাটির মধ্যে। তো ভাবলাম না হয় এগুলাকেই পেস্ট করে আবারও বানিয়ে নিই। তো এই তো বানিয়ে নিলাম। আর ডুগ্গু সোনা এই রুটিটা খেতে ভীষণ পরিমাণ ভালোবাসে আর কি। আর এদিকে সর্দির জন্য ছেলেটা একদম পাগল হয়ে যাচ্ছে জানো তো। মানে আমার ভীষণ খারাপ লাগে, আমি যতই কষ্ট করি না কেন আমার গায়ে লাগে না। ছেলেটার যদি কিছু একটা হয় না, তখন একদমই মন মেজাজ আমার ভালো লাগে না। তো যাই হোক, ওকে পেট ভরিয়ে খাইয়ে দিলাম, আমিও খেয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি। আর তোমাদের দাদাভাই 2টা রুটি খেয়ে আর ভাত খেলো না, বলল কি না আমার পেটে আর জায়গা নেই। তো ও বেরিয়ে পড়েছে লাইনে যাওয়ার জন্য। আর এই তো ডুগ্গু সোনা খাওয়া দাওয়া করে, আমি বললাম একটু রোদ্রে গিয়ে বসো বাইরে। তো ও রোদ্রে গিয়ে একটু বসেছে। আর এই তো আমি এখন বিছানাটা একটু সুন্দর করে তুলে নিচ্ছি আর কি। এইদিকে রৌদ্রটাও কিন্তু বেশ চকচকে হয়ে উঠেছে, ভালোই লাগছে। সকাল সকাল যদি এইভাবে রৌদ্র উঠে পড়ে না, তখন কিন্তু দেখা যায় ঠান্ডা ঠান্ডা ভাবটা চলেই যায়। তো আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে হাউসকোট পরতে হয়নি, মানে এত একটা ঠান্ডা ছিল না। এদিকে আমি অনেক বড় একটা কাজ নিয়ে এই দেখো বসেছি। সংসারের সমস্ত কাজ করতে পারি গো, কিন্তু এখনো পর্যন্ত জুতার ফিতাগুলো ওই যে সুন্দর করে যে লাগায় জুতোর মধ্যে, সেটা লাগাতে পারি না। আমি ইউটিউব দেখে দেখে লাগাই জানো, আমি এমন একজন মানুষ। তো জুতোটা অবশ্য নতুন, যেহেতু ডুগ্গু সোনা একটু বড় হয়ে গেছে, আগের জুতোটা ছোট হয়ে গেছে। তো বেশ আজকে 1 মাস ধরেই ছেলেটা বলছে, মা আমি জুতোটা পরে স্কুলে যেতে পারি না, মানে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায়। তো ওই যে 1 মাসের মাথায় গিয়ে তোমাদের দাদাভাই ডুগ্গু সোনার জন্য আর কি এক জোড়া জুতো নিয়ে আসলো। আর এই জুতোটা নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, মানে ওই ফিতাগুলো বাঁধতে গিয়ে একবার বিছানায়, একবার চেয়ারের মধ্যে, শেষমেশ মাটির মধ্যে বসে লাগিয়ে নিলাম। না হলে দেখা যাবে স্কুল যাওয়ার সময় তখন নাকে মুখে লেগে যাবে আর স্কুলেই মিস হয়ে যাবে। তো আমি ওই যে রাত্রেবেলা এনেছে, সকালবেলা বসে বসে আধা ঘন্টাটা টাইম এই জুতোর পিছনে দিলাম। কি একটা হাস্যকর ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, সব গৃহিণীদের মধ্যেই কিন্তু একটা না একটা ত্রুটি থাকেই। এমন অনেক কিছু ত্রুটি আছে আমার মধ্যে, সব দিকে যে পরিপূর্ণ হব সেটা কখনোই হতে পারে না। তারপরে সিলিন্ডারও লাগাতে পারি না।
আরও এরকম অনেক ত্রুটি আছে গো, যেমন ধরো সবজি বাজার, মাছ বাজার, এগুলো কেন জানি আমি করতেই পারি না। করতে পারতাম যদি তোমাদের দাদাভাই আমাকে বাজারে নিয়ে যেত মাঝে মাঝে, তো দেখে দেখে হয়তো শিখে নিতাম। তো আমার তো যাওয়াই পড়ে না, তার জন্য হয়তো আমি পারি না। ওই ধরো 10 টাকার 20 টাকার যদি কিছু কিনতে হয় সেটা পারবো, এর থেকে বেশি আমি আর পারি না। তো এরকম আর কি অনেক টুটকিনাটকি ত্রুটি আছেই আমার মধ্যে। সবাই কখনোই সব দিকে পরিপূর্ণ হতেই পারে না, ঠিক বললাম কি না বলো? অনেক কথা বলে ফেললাম আর অনেক কাজও করে ফেললাম। কিছু কাপড় ছিল ওই ধরো 2-4টা, সেই কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কিছু বাসন ছিল সকালের, সেগুলো বাইরে নিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো এখন এগুলো আমি কি করছি বলো তো? কিছু আমিষ মশলা, যেগুলো আমি ওই যে দেখো একটা একটা করে কাগজের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো চলো তোমাদেরকে বলে ফেলি। আমি যেহেতু কার্তিক মাস যখন শুরু হয়েছিল তোমাদের কাছে তো বলেছিলাম যে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি, জানি না পূর্ণ করতে পারবো কি না, কিন্তু রাধারানীর অশেষ কৃপা পুরোপুরি কার্তিক মাসটাই আমরা কিন্তু নিরামিষ খেয়েছি বা কোনো অসুবিধাও হয়নি আমাদের। এমনিতে দেখা যায় 10-12 দিন পর পরে একটু আমিষ না খেলে ভালো লাগে না। তো নিজের উপর নিজেই বিশ্বাস রাখতে পারছিলাম না যে কার্তিক মাসটা পুরোপুরি নিয়ম করে চলতে পারবো কি না, নিরামিষ খেতে পারবো কি না, একটা মনের মধ্যে যেমন আটকে ছিল আর কি। আমার বিয়ে হয়েছে 14 বছর। এই 14 বছরের মাথায় প্রথমবারের মতো কার্তিক মাসে পুরোপুরি নিয়ম করে চললাম আর নিরামিষ খেলাম। না কোনো অসুবিধা হয়েছে, না আমিষ খেতে মন চেয়েছে, এমনকি ডুগ্গু শোনারও না বা তোমাদের দাদা ভাইয়েরও না। আর আমার তো একেবারেই না। আমি জানো তো তোমাদের দাদা ভাই আর ডুগ্গু শোনার জন্য একটু চিন্তা করেছিলাম যে তারা হয়তো খেতে পারবে না, কিন্তু তার পুরোই উল্টাটা হয়েছে জানো তো। যেটাই রান্না করেছি সেটাই জানো তো এত পরিমাণ ভালো লেগেছে বা স্বাদ লেগেছে, আমরা বলতেই পারলাম না কিভাবে যে একটা মাস চলে গেল। মানে সত্যি অনেক অনেক রাধারানীর কৃপা রয়েছে হয়তো আমাদের উপর, তার জন্য এই মাসটা এত সুন্দরভাবে কাটলো, সত্যি একদম ধারণার বাইরে। একটা জিনিস কি জানো, ভগবানের কাছে তুমি যে কোনো জিনিসই যদি মন থেকে চাও না, সেটা যে কোনো কিছুই হতে পারে। ভক্তি শ্রদ্ধাও হতে পারে, ধৈর্য শক্তিও হতে পারে, অনেক কিছুই আছে। মন থেকে ভগবানের কাছে কোনো কিছু চাইলে অসম্ভব জিনিসও আমাদের কাছে কিন্তু সম্ভব হয়েই পড়ে। যেটা আমি এই কার্তিক মাসে পুরোপুরি জানো তো প্রমাণ পেয়েছি। আমরা মাছ মাংস খেলেও হয়তো অতটা স্বাদ লাগে না যতটা আমরা নিরামিষ খেয়ে স্বাদ পেয়েছি আর কি। মানে বললাম না, ডুগ্গু শোনাও একবার বলল না যে মাছ খেতে ইচ্ছে করে বা চিকেন খেতে ইচ্ছে করে, মানে ও ভুলেও একবারও বলেনি জানো তো। বলে কি উল্টা আরও যে মা কেন জানি নিরামিষ খেতে ভীষণ ভালো লাগছে, এমন হলে তো আমি সবসময়ই নিরামিষ খেতে পারবো। তখন বলো তো মনটার মধ্যে কতই না ভালো লাগে। আর এই সবটাই হলো রাধারানীর কৃপা। তো যাই হোক, যেমন সিদ্ধান্ত নিয়েছিলাম তেমন কিন্তু পালন করতে পেরেছি। আর যেহেতু মাস শেষ হয়ে গেছে আর আজকের এই দিনটাই হলো সংক্রান্তি, তো ওই তো আমিষের মশলাগুলো বের করে ওই বয়মগুলো আর কি ধুয়ে নিলাম, যেহেতু ডাইনিং টেবিলের তলে 1 মাস ধরে রাখা ছিল, নোংরাও হয়ে গিয়েছিল। এইদিকে জানো তো সকাল থেকে রাধারানীর কাছে আমি মনে মনে বলছি, রাধারানী পুরোটা মাসেই তো নিরামিষ খেয়ে নিলাম, কোনো অসুবিধা হয়নি, এখন যদি চট করে আবার আমিষটা খেয়ে ফেলি মনটাতে জানি কেমন একটা লাগবে। একটু যদি ভোগের প্রসাদ কোনো জায়গার থেকে পেয়ে যেতাম, তো ভোগের প্রসাদটা খেয়ে হয়তো আমাদের নিয়ম মাসটা আর কি কমপ্লিট হয়ে যেত। আর দেখো আমি হয়তো রাধারানীকে এই কথাটা বলতে একটু দেরি করে ফেলেছি, কিন্তু রাধারানী এটা জোগাড় করে দিয়েছে। আর কিভাবে দিয়েছে তোমরা ব্লগটাতে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে আমি অনেক কাজ করে ফেললাম। সেই
বয়মগুলো ধুয়ে নিলাম, রান্নাঘরের বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখানে দেখো কয়েকটা কাপড় ধুয়েছি। এই সব কয়টাই হলো ডুগ্গু সোনার জিন্স প্যান্টগুলো। এগুলো একসঙ্গে জমা করে রেখেছিলাম, আর এই তো একসঙ্গেই আর কি ধুয়ে নিলাম, ওই 3-4টা আর কি। আর যেইভাবে রৌদ্র দিয়েছে হয়তো এক রৌদ্রতেই শুকিয়ে যাবে। তো মোটামুটি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই তো এখন 11:30টার মতো বাজে, আমি রান্না বাড়াও করে নিয়েছি। দেখো সয়াবিন আলু তরকারি করেছি, আর ওই যে সিম দিয়ে ডাইলের বড়ি দিয়ে একটা মাখা মাখা করেছি। তারপরে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এই তো ঠাকুর দিয়ে দিচ্ছি। এই দিকে জানো তো ঠাকুর দিয়ে আসতে না আসতেই আমার বোনের ফোন আসলো। বোনে ফোন করে বলছে, দিদি তুই আমাদের ঘরে আয়, মা বলছে তোকে আসতে। তো আমি বললাম না রে, এখন তো আমি আসবো না, এখন একদম ইচ্ছে করছে না। কিন্তু বোন কিছুতেই মানলো না, বলল না তোকে আসতেই হবে যেমন করেই হোক। যেহেতু আগের দিনও যাওয়া হয়নি মাকে দেখতে, তো মা নাকি আমার জন্য মন খারাপ করে বসে আছে। তো কি আর করব বলো, ওই যে দেখো আবারও কাপড়গুলো এনে ঘরের মধ্যে মেলে দিচ্ছি। কেননা গেলে পরে কখন আসবো না আসবো সেটা নিজেও বলতে পারি না। তো মোটামুটি কিছুটা কাজ তো শেষ করে যেতেই হবে বলো, একা ঘরে সব দিকে সামলিয়ে তো তারপর বেরোতে হবে। তো ওই যে ভিজা কাপড়গুলো এনে আবারও ঘরের ভিতরে মেলে দিলাম আর কি বারান্দায়। তো এই যে আমি চট করে রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে এখন এই তো বেরিয়ে পড়ব বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু বাজে দুপুর 1টা। তো 12টার দিকে জানো তো আমার মোবাইলে আমার একজন দাদুয়ে আমাকে ফোন করলো হঠাৎ করে। উনি হলো আমার মার কাকু। তো উনার বাসা আমাদের বাসার থেকে খুব বেশি একটা দূরে না। তো উনার বাড়িতে নাকি আজকে সেবা হবে, মানে গোপালকে সেবা দিবে। তো তাদের বাড়িতে যে কোনো কিছুই হোক না কেন আমাদেরকে কিন্তু ইনভাইট করে। তো আজকের এই দিনটাতেই দেখো রাধারানী কিভাবে মিলিয়ে দিল, যেটা একদমই ধারণার বাইরে ছিল। হঠাৎ করে নিমন্ত্রণ আসলো। তো এই তো চলে আসলাম এখানে প্রসাদ নিতে। তো রাধারানী যে এতটা কৃপা করবে আমাদের উপর একদমই ভাবতে পারিনি। যে এই জায়গায় আমার ঘরে কিন্তু রান্না বাড়াও করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে দেখো এখানে এসে ওই ভোগের প্রসাদ নিয়ে নিলাম। তো যাই হোক প্রসাদ পেট ভরে খেয়ে এই তো বোনের বাড়িতে চলে যাচ্ছি। এদিকে আবার জানো তো আমার মায়ের জন্য বোনের জন্য প্রসাদ দিয়ে দিল, ওই যে দেখো আমার হাতের মধ্যে আছে। তো এই তো বোনের ঘরে এসে পড়লাম। তো তারপর আর আমি কোনো ভিডিও করিনি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঘরে গিয়ে। আমার মা আর বোনও কিন্তু বসে আছে এই ভোগের প্রসাদের জন্য, কেননা আমার বোনও কিন্তু কার্তিক মাসে পুরোপুরি নিরামিষ খেয়েছে আর কি। তো বোনের বাড়িতে গিয়ে যেহেতু আর কোনো ভিডিও করাই হয়নি, আর এখন বাজে সন্ধ্যা 6টা। এই তো ঘরে চলে আসলাম। বেশ 3-4 ঘন্টার মতো বোনের বাড়িতে ছিলাম, মার সঙ্গে সময় কাটালাম, ভালোই লাগলো। আর ঘরে তো আসতেই হবে বলো। তো এই তো ঘরে এসে পড়লাম। আর কম্বলগুলো যেহেতু রোদ্রে দিচ্ছি এখন রোজ দিনেই, কেননা একটা গন্ধ যাচ্ছেই না কম্বলগুলোর থেকে। তো এই তো এখন আর কি গুছিয়ে নিলাম। এদিকে ডুগ্গু সোনার খিদা পেয়ে গেছে, আমাকে বলল আমাকে কিছু খেতে দাও। তো ওই তো ডুগ্গু সোনাকে ওই যে বাবা এনেছে বরফি খেজুরের মিষ্টি, সেটা দিয়ে দিলাম। আর জিলাপি দেওয়ার কথা আমার একদমই মনে ছিল না। তো ওই তো এখন আবার বের করলাম আর কি, ডুগ্গু সোনাকে 2টা জিলাপিও দিয়ে দেব। আমিও 2টা আর কি জিলাপি এখন খেয়ে নেব। এখনও পর্যন্ত একটাও জিলাপি আর কি খাইনি। আর এদিকে দেখো আমার বোনের অবস্থা আসার সময়। এই যে দেখো দুপুরবেলা যেহেতু খাওয়ার কথা ছিল তাদের বাড়িতে, কিন্তু খাওয়া হয়নি। এই যে তরকারি দিয়ে দিয়েছে মাছের। এইদিকে আবার ডুগ্গু সোনার জন্য ডিম নিয়ে আসলাম, কেননা ডুগ্গু সোনা সেই ছোট মাছ খেতে পারে না কাটার ভয়ে আর কি। তো আজকে যেহেতু আমরাও একটু আমিষ খাবো, আর ডুগ্গু সোনাকে কী করে নিরামিষ খাওয়াই, তো তার জন্য আর কি 2টা ডিমও নিয়ে আসলাম। আর এই যে আমার আমিষের বয়মগুলো এখন
সুন্দর করে ওই মশলাগুলো আমি ভরে নিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো। আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের কাছে কেমন লেগেছে? যদি কোনো কারণবশত আমার ভিডিওগুলো তোমাদের মনে একটু হলেও জায়গা নিতে পারে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একজন সদস্য হয়ে যেও, তাহলে আমার অনেক অনেক পরিমাণ ভালো লাগবে। তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তো আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে। তো এদিকে রাত্র হয়ে গেছে, এই তো ডুগ্গু সোনাকে ভাত দিয়ে দিলাম।